আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। মারিয়া আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে ঠিকভাবে দেখা ও শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। রানী হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া নূর দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন না? মারিয়া আক্তার নতুন ব্যাচ কবে চালু করছেন? নতুন ব্যাচ? কোন ব্যাচ? আমাদের ইউনিয়ন সমাজকর্মী ব্যাচ চালু হয়েছে গতকাল 14 তারিখ থেকে প্রথম ক্লাস হয়েছে। তো একদিন পর পর ওইটা আপাতত এই মাসে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর আপনাদের সপ্তাহে 4 দিন করে ক্লাস। আচ্ছা, আমরা ক্লাসে যাই একটু বেসিক করি। আচ্ছা, সব কিছু ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমাদের গণিতের মোটামুটি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি শেষ। আমরা ইংরেজি আর কয়েকটা ক্লাস নিলে ইংরেজি মোটামুটি শেষ হবে। তো আপনাদের আগস্ট মাসে আপনাদের মেগা সার্কুলার হওয়ার কথা। এখন বাংলাদেশি সিস্টেম তো আসলে কি বলবো, মেগা সার্কুলার হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের সিস্টেম তো মানে কথা কাজের মিল থাকে না। তো এই মেগা সার্কুলার যদি দেয় তখন আমরা কিছু ক্লাস রিভিশন দিব। আমার ইচ্ছা আছে মেগা সার্কুলার দিলে হয়তো বা আরেকটা ব্যাচ ওপেন করব। সেই ব্যাচে আপনারা যারা আছেন, অনেকে হয়তো প্রথমে ভর্তি হয়েছেন, অনেকে একদম শেষের দিকে ভর্তি হয়েছেন, অনেকে মাঝে ভর্তি হয়েছেন, যারা যে সময় ভর্তি হন না কেন, এই মেগা সার্কুলারের পর যে ব্যাচটা খুলবো সেই ব্যাচে আপনারা সকলেই ক্লাস করতে পারবেন। এই ব্যাচে যতজন আছেন সকলেই সেই ব্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফ্রিতে ক্লাস করতে পারবেন। আপনাদের কোনো রকম ফি নেওয়া হবে না। ওই ব্যাচের সমস্ত ক্লাসগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হবেই আস্তে আস্তে। আমরা এই যারা ইউনিয়ন সমাজকর্মীতে এখনও আবেদন করেননি, করে ফেলেন। কারণ আপনার পরীক্ষা নিজ জেলাতে বা বিভাগে হবে এবং আপনার নিজের উপজেলাতে বা ইউনিয়নে চাকরি হবে। আপনার নিজের উপজেলাতে সিট ফাঁকা না থাকলে পরবর্তী উপজেলাতে, মানে দেখা যাচ্ছে বাড়িতে খেয়ে থেকে আপনি চাকরিটা করতে পারবেন। সো যদি করতে চান করতে পারেন। আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। আসলে ভয়েস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কাদের জন্য? আপনাদের স্বাস্থ্য সহকারীর জন্য ভয়েস খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে আপনার 1 মার্ক অথবা 2 মার্ক থাকে। আসলে ভয়েস জিনিসটা কি? বাংলায় আমরা কি পড়ছি? বাচ্য পরিবর্তন পড়ছিলাম, কিন্তু বাচ্য পরিবর্তন পড়ছিলাম। যাই হোক, আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা আপাতত না করি। আচ্ছা, দেখেন ভয়েস কি? এই যে ক্রিয়া প্রকাশের ভাব অথবা ভঙ্গিমা কেই ভয়েস বলে। দেখেন, ক্রিয়া প্রকাশের ভাব অথবা ভঙ্গিমাকেই ভয়েস বলে। আচ্ছা, ক্রিয়া বলতে কি বোঝায়? যে জিনিসটা কাজ করে না, ভার্ব না, যে জিনিসটা কাজ করে সেটাই তো ক্রিয়া। তাহলে এই যে ভার্বটা আমরা প্রকাশ করব বা কাজটা কে করলো, কিভাবে করলো, এই কাজ করাটার প্রকাশের যে ভঙ্গিমা আছে সেটাই কিন্তু ভয়েস। তো আমাদের আসলে ভয়েস কি, কাকে বলে এইটার প্রয়োজন নেই। আমরা জাস্ট একটু ধারণা রাখলাম। আমাদের যেটা প্রয়োজন আমরা সেইটা ভালোভাবে পড়ব। আচ্ছা, এই যে ভয়েস হচ্ছে 2 প্রকার। ভয়েস কত প্রকার? 2 প্রকার। ভয়েস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে 2 প্রকার। প্রথম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি? দেখেন, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি? যে বাক্যে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে। আর প্যাসিভ ভয়েসটা কি? যে
অবজেক্ট এর কাজ সাবজেক্ট এর উপর ন্যস্ত হয়। আচ্ছা, আমি বুঝাচ্ছি বিষয়টা। ধরেন এই যে আপনারা কি করবেন, সবাই স্বাস্থ্য সহকারী ব্যাচে ভর্তি হয়েছেন পড়ার জন্য, তাই না? তাহলে আপনি যদি কোনো কোর্সে ভর্তি না হয়ে নিজে নিজে বাসায় পড়তেন, মানে আপনার নিজের কাজটা নিজে করতেন, তাহলে হয়তো অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এই যে আমি আপনাদের পড়াই দিচ্ছি, তাহলে আপনাদের কাজটা আমি করে দিচ্ছি না, আপনার কাজটা কি হয়ে গেল, আমার উপর পড়ে গেল। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি নিই নাই, আপনার কাজটা আমার কাছে পড়ে গেল। তাহলে এই অবজেক্টের কাজটা যখন সাবজেক্টের উপর ন্যস্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আচ্ছা, আপনার আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা নিজেরা ভাত খাই, আমি নিজের হাত দিয়ে যখন ভাত খাচ্ছি, তার মানে আমার নিজের কাজটা আমি নিজে করতেছি। কিন্তু একটা শিশু বাচ্চা, সে কি নিজের ভাত নিজে খেতে পারে বা নিজের খাবার নিজে খেতে পারে? সে কিন্তু নিজের খাবার নিজে খেতে পারে না। তাহলে তাকে কি করে মা বা কোনো মহিলা বা কোনো পুরুষ যে কেউ হোক খাইয়ে দেয়। তাহলে এই যে শিশুকে খাওয়ানোর কাজটা, এটা হচ্ছে আমাদের কি প্যাসিভ। আর যখন আমার নিজের খাবার আমি নিজেই খেতে পারতেছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। যেমন আমি যদি একটা কথা বলি, যেমন আই ডু দ্য ওয়ার্ক, কি করি, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে কাজটা, সে কাজটাকে আমি নিজেই করেছি। আর যদি এরকম লিখি যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক, এখানে কিন্তু দ্য ওয়ার্কটা কি ছিল, দ্য ওয়ার্ক কিন্তু সাবজেক্ট না। কেন জানেন? কারণ দ্য ওয়ার্ক, এই কাজ কি নিজে নিজে করার ক্ষমতা আছে? একটা কাজ কি নিজে নিজে কখনো করতে পারে না? কারণ কাজ কি, কাজ তো আর হচ্ছে কোনো মানুষ না, কোনো প্রাণী না যে সে নিজে নিজে কাজটা করবে। কিন্তু এই যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা কি হয়, আমাকে দ্বারা সম্পূর্ণ হয়। এর অর্থ কি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এর অর্থ হচ্ছে কাজটি আমার কর্তৃক বা আমাকে দ্বারা সম্পূর্ণ হয়। তাহলে এই যে কাজটা কি আমার উপর ন্যস্ত হইল, তাহলে এইটা হলো একটা মূলত বেসিক পার্থক্য। এটাও কিন্তু পরীক্ষায় আসবে না, জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমরা এখন আলোচনা করব। আচ্ছা, রেখামণি ইউনিয়ন সমাজকর্মীর জন্য আলাদা কোর্সে ভর্তি হলে ভালো হবে না এই কোর্সে হবে? দেখেন, মূলত ইউনিয়ন সমাজকর্মী 16 গ্রেডের একটা হচ্ছে চাকরি, এটাও 16 গ্রেডের, কিন্তু এই দুইটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। মোটামুটি 70% প্রিপারেশন কিন্তু একই রকম, আর বাকি 30% প্রিপারেশন একটু আলাদা। ইউনিয়ন সমাজকর্মী আর ওইটার মধ্যে একটু পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা যদি আপনি নিজে নিজে কভার করতে পারেন, রেখামণি আপনি যদি নিজে নিজে কভার করতে পারেন তাহলে প্রয়োজন নেই। আর যদি চান যে না এই ইউনিয়ন সমাজকর্মীতে যেমন আমি প্রত্যেকটা বিষয় গুছিয়ে দিচ্ছি, সমাজকর্মীতেও কিন্তু প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি হ্যান্ড নোট সব কিছু গুছিয়ে দিব। সো আপনি যদি চান ভর্তি হতে পারেন, তাহলে এই বাকি যে 30% আছে, যেটা একটু ডিফারেন্স আছে, সেইটা আপনি ওইখানে কভার করতে পারবেন। এখন আপনি চাইলে ভর্তি হতে পারেন, না চাইলে না হবেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই কোর্সটা যদি আপনি ঠিকভাবে করেন, আপনি মোটামুটি আপনার 70% কভার হয়ে যাবে। স্বাস্থ্য সহকারী কোর্সটা যদি আপনি আমাদের ক্লাসটা ঠিকভাবে দেখেন, তাহলে আপনার হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী মোটামুটি 70% কভার হয়ে যাবে। বাকি 30% আপনি একা একা বাসায় করতে পারেন, অথবা ওই কোর্সে চাইলে জয়েন হতে পারেন। আচ্ছা, এখন আমরা ভয়েস যে করব, তাই না, আমরা যে ভয়েস করব, ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ মানে কি, তার একটা ভঙ্গিমা থেকে আরেকটা ভঙ্গিমা আমরা প্রকাশ করব। এখন এইটা করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি চিনব? আমরা প্রথমে লিখব যে ভয়েস চেঞ্জ এর নিয়ম। আচ্ছা, আমরা একটা বাক্য আগে লিখি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এটা হচ্ছে কি, দেখেন এটা কোন ধরনের বাক্য একটু চিন্তা করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। এখন এই যে এই কাজটা কে করে, আমি নিজে করি না। তাহলে নিজের কাজ, কর্তা যখন নিজের কাজ নিজে করে, তখন সেটা হয়ে যায় কি, অ্যাক্টিভ না? তখন সেটা হয়ে যায় অ্যাক্টিভ। এখন এই অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে বলে, আপনার প্রশ্নে যদি এরকম অ্যাক্টিভ থাকে, তাহলে আপনাকে প্যাসিভ করতে বলবে। প্রশ্নে যদি আপনার অ্যাক্টিভ দেওয়া থাকে, আপনাকে বলবে যে প্যাসিভ করতে। এখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবেন,
কি করব আমরা, এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ, আচ্ছা ডাবল এস হবে প্যাসিভ। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, নিয়মটা দেখেন, আমি এই নিয়মটা একটু নিচে আগে লিখে দেই যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে, যোগ, তারপর কি হবে, তারপরে হবে হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। আচ্ছা, তারপরে ভি3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বসবে একটা বাই, তারপরে বসবে হচ্ছে অ্যাক্টিভ এর সাবজেক্ট। আচ্ছা, আমি এটা কথাই লিখে দিলাম, আমি যখন করব প্র্যাকটিক্যালি তখন আরও সুন্দর করে বুঝাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেখামণি MCQ 70, বাকি 30 মার্ক ভাইবা। দেখেন, আচ্ছা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে নিয়মটা আমরা জানি বা জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এখন এই যে এখানে আমরা একটা বাক্য লিখছি অ্যাক্টিভ ভয়েস, আই ডু দ্য ওয়ার্ক, এখানে আই মানে আমি, কর্তা, সাবজেক্ট, ডু মানে হচ্ছে কি করা, তাহলে যেটা দ্বারা কাজ করা বুঝাবে সেটাই হচ্ছে কি ভার্ব। তারপর এই যে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা কি, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব অবজেক্ট আমরা কি করলাম, চিহ্নিত করলাম। এখন এই আই ডু দ্য ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, অ্যাক্টিভের অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এই অ্যাক্টিভের অবজেক্ট কি, দ্য ওয়ার্ক প্রথমে আসবে, সাবজেক্ট মানে কি প্রথমে আসবে, দ্য ওয়ার্ক। আচ্ছা, প্রথমে আসলো, তারপরে কি হবে, এই যে সাহায্যকারী ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কি, এটা আমরা ইতিপূর্বে শিখেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম আরও অনেকগুলো আছে, ওয়াজ, ওয়ার, এগুলো বললাম, আরও অনেকগুলো আছে। তো এগুলোকে সাহায্যকারী ভার্ব বলা হয়। সাহায্যকারী ভার্ব কেন, যে এরা ভার্বকে প্রকাশ করতে সাহায্য করে। আচ্ছা, এখন এই যে সাহায্যকারী ভার্বগুলো আছে, এখন এইখানে কোন সাহায্যকারী ভার্ব বসবে, এই যে সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব কোনটা বসবে, অ্যাম, ইজ, আর বসবে, না ওয়াজ, ওয়ার বসবে, না হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে, না শ্যাল, উইল বসবে, না অন্য কি বসবে, এখানে কি বসবে, দেখেন এই যে সাহায্যকারী ভার্বটা বসবে টেন্স অনুসারে, কি অনুসারে, টেন্স অনুসারে। এই যে আই ডু দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স, এটা আমার মনে রাখতে হবে। আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ডু দ্য ওয়ার্ক মানে এটা বর্তমান কাল। আচ্ছা, আই ডু দ্য ওয়ার্ক এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, অ্যাম, ইজ, আর। এখন এই দ্য ওয়ার্কের সাথে কি বসে, আচ্ছা দেখেন দ্য ওয়ার্কের সাথে কি বসে এটা আমাকে জানতে হবে। দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে, ইজ বসে। আচ্ছা, আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেন্স অনুসারে পড়াবো তখন আরও ডিটেলস আলোচনা করব। তাহলে সাহায্যকারী ভার্ব এখানে কি বসলো, ইজ। আচ্ছা হইল, তারপরে ভি3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি, এই যে ডু, ডিড, ডান। তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা হচ্ছে মূল ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভি3 কি, পাস্ট ডান, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান। আচ্ছা, তাহলে প্রথমে সাবজেক্ট হইল, সাহায্যকারী ভার্ব হইল, তারপরে ভি3 হইল, তারপর কি একটা আসবে বাই, তারপরে কি অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল আই, এখানে মি বসবে। আচ্ছা, এখানে আই কি হইল, মি। আচ্ছা, এখানে কেন হলো দেখেন, এই জায়গাটা কি অবজেক্টের জায়গা না, আর আই হচ্ছে কি এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে সাবজেক্টিভ ফর্মটা কি করতে হবে, অবজেক্টিভ করতে হবে। এখন সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ কিভাবে করে সেটা একটু পর দেখাচ্ছি। তাহলে আমরা কি জানবো, এই যে একটা নিয়ম লিখলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব বসবে, তারপর বসবে ভি3, তারপর বসবে বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এই নিয়মে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। এই একটা মাত্র নিয়ম আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে আমার আর কিচ্ছু লাগবে না, টেন্স অনুসারে আর কিচ্ছু লাগবে না। তো এইটা হয়তো বা যারা নতুন, আচ্ছা ডান, আচ্ছা আচ্ছা অনেকেই হচ্ছে পেরেছেন,
মোটামুটি এটা হচ্ছে নিয়ম। এখন আমরা আরও ডিটেলস পড়বো, সমস্যা নেই, যারা নতুন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আয়ের পরিবর্তে কি বসলো, মি বসলো, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মটা কি হয়ে গেল অবজেক্টিভ ফর্ম। দেখেন এই জায়গাটা কিন্তু অবজেক্টের জায়গা। দেখেন এই যে দ্য ওয়ার্ক হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ভার্ব, বাই হচ্ছে প্রিপোজিশন আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টের জায়গায় তো সাবজেক্ট নর্মালি বসতে পারে না, তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে এর অবজেক্টিভ ফর্মটা কি, এরকম আই আছে, তারপরে হচ্ছে হি আছে, শি আছে, দে আছে, উই আছে, এগুলোর অবজেক্টিভ ফর্মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, একদম ইজি। আচ্ছা, অনেকেই পেরেছেন, যাই হোক আমরা বেসিক যে নিয়মটা ছিল সেই নিয়মটা শিখলাম, কারণ এই নিয়মটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এগুলো আর কোনো সমস্যা নেই। দেখেন সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আচ্ছা সাবজেক্ট হিসাবে যদি আই থাকে তাহলে অবজেক্টের ঘরে কি বসবে, মি বসবে। সাবজেক্ট হিসাবে যদি থাকে হি তাহলে অবজেক্টের ঘরে বসবে হিম। যদি শি থাকে তাহলে বসবে হার, আর যদি উই থাকে তাহলে বসবে আস, যদি দে থাকে বসবে দেম। দেখেন এই কয়টা আমরা মুখস্থ রাখলে আমাদের আপাতত হয়ে যাবে। আই থাকলে সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম হবে মি, যদি হি থাকে তাহলে হবে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। আমরা কিন্তু এগুলো নর্মালি ইউজ করি, হয়তো বা আমরা অনেকে জানি অনেকে জানি না। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম মি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এই কয়টা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। আচ্ছা, কত নম্বর ক্লাস চলতেছে? এটা মেবি 30 নম্বর ক্লাস চলতেছে, হইতে পারে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম কারো সমস্যা আছে? আপনারা যারা দেখতেছেন ক্লাসটা, কারো কি সমস্যা আছে বলেন তো? এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তাতে কারো সমস্যা আছে? যারা ক্লাসটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি কারো সমস্যা আছে কি না একটু কমেন্ট করবেন। আচ্ছা, গণিতের ক্লাস বাকি আছে, আমি গণিতের ক্লাস আরও কয়েকটা নিতে হবে, আমি সেগুলো বাকি রেখেছি কেন, যে ক্লাসগুলো হয়েছে এগুলো দেখবেন, দেখার পর কার কোন চ্যাপ্টারে সমস্যা হচ্ছে, আমাদের 2-3টা ক্লাস আরও লাগবে নর্মালি, তারপর আমরা রিভিশন ক্লাস নিব কিছু, যার সবথেকে বেশি যে চ্যাপ্টারগুলোতে সমস্যা হবে সেই ক্লাসগুলো আমরা রিভিশন নিব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আরেকটা ব্যাচ যখন চালু করব আপনারা সেইখানে অটোমেটিক সকলেই জয়েন হবেন, এইখানে কোনো প্রকার ফি লাগবে না, ওখানে যা যা দেওয়া হবে সব আপনারা ফ্রিতেই পাবেন। সো এই জন্য পেনি খাওয়ার কিছু নেই, আপনারা রেগুলার ক্লাস করতে পারতেছেন, রিভিশন ক্লাস করবেন, আবার নতুন ব্যাচে যখন চালু হবে সেই নতুন ব্যাচেও ক্লাস করবেন। সো এই 250 টাকায় এর থেকে ভালো সার্ভিস আর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। তা আচ্ছা, সমস্যা যেহেতু নাই আমরা একটু দেখি। এখন আমরা দেখব যে টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ। এখন আমরা কি দেখব, টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ। দেখেন ভয়েস চেঞ্জের যে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, আমাদের টেন্স ভিত্তিক, তারপরেও কিছু ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা পড়বো, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স ভিত্তিক। টেন্সের উপর ডিপেন্ড করে, দেখেন আমাদের মূলত টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটারই আবার 4টা করে ভাগ আছে, তাহলে টোটাল হচ্ছে 12টা। তো এই যে টেন্স ভিত্তিক যে ভয়েস চেঞ্জগুলো হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কেমন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে, পারফেক্ট হইলে এইটা কেমন হবে, এইটা আগে আমরা শিখতে হবে, তারপর আমরা আরও কিছু শিখবো। আমাদের ক্লাস লাগবে 2টা। তো আজকে ক্লাস 1-এ আমরা শিখবো যে এই যে টেন্স ভিত্তিক এই যে 12টা টেন্স আছে, এই টেন্সের উপর কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখেন ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি 2 নম্বর বা 3 নম্বর যদি লিখিত আসে, 2 থেকে 3 নম্বর, অনেক সময় 5 নম্বরও পেতে পারেন। সো এইটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আচ্ছা, মিতালি ইসলাম, আচ্ছা আমাদের গ্রুপে তো ক্লাসগুলো সবগুলোই আছে। মিতালি, আপনাকে যে গ্রুপে আমি অ্যাড দিয়েছি, এই যে ক্লাস করতেছেন, এই গ্রুপে সবগুলো ক্লাস আছে, আপনি করতে পারেননি, আপনি সেই ক্লাসগুলো রেকর্ড দেখে নেবেন,
বুঝতে পেরেছেন মিতালি? আপনি যদি না বুঝতে পারেন ক্লাস শেষে আমাকে নক দিবেন, আপনাকে আমি বুঝাই দিব। এই গ্রুপে প্রত্যেকটা ক্লাসই আছে, আপনি এই গ্রুপের ক্লাসগুলো আজীবন রেকর্ড হিসেবে থাকবে। আপনি যে ক্লাসটা মন যখন চাইবে আপনি সেই ক্লাসটা দেখতে পারবেন। বাকি ক্লাসগুলো আপনি যদি চান 3 দিনে শেষ করবেন, একটা করে ক্লাস 1 ঘন্টা, 3 দিনে আপনি শেষ করতে পারবেন। আচ্ছা, মারিয়া অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে। তো দেখেন আমরা টেন্স ভিত্তিক পড়ব। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক নাম্বার হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ভয়েস চেঞ্জের যদি আমরা যে জিনিসটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা জানা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, তাই না? আচ্ছা, আমি অ্যাম ইজ আরটা এখানে আবার একটু লিখি, কেন লিখতেছি বলতেছি। আচ্ছা, এই যে অ্যাম কখন ব্যবহার করা হয়? সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ব্যবহার করা হয় শুধু যখন আই থাকে। সাবজেক্ট হিসাবে যখন আই থাকে তখন শুধুমাত্র অ্যাম বসে। তারপর ইজ কখন বসে? যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন শুধুমাত্র ইজ বসে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো যদি বলি তাহলে হচ্ছে হি, তারপরে শি, ইট, আর হচ্ছে নেম। যতগুলো নাম আছে পৃথিবীতে, হি থাকলে ইজ বসবে, শি থাকলে ইজ বসবে, ইট থাকলে ইজ বসবে সাহায্যকারী ভার্ব হিসাবে। আর নেম যতগুলো নাম আছে, রহিম, করিম, মিতালি, রানী, যা আছে যতগুলো নাম আছে সবগুলো নামের পরে যদি সেই একটা নাম বোঝায়, যেমন হচ্ছে মিতালি, মিতালির পর ইজ বসবে, রহিমের পর ইজ বসবে, করিমের পর ইজ বসবে, তাহলে হি, শি, ইট বা আর যতগুলো নাম এগুলোর পরে কি বসে? ইজ বসে, এবং এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। আর কখন বসে? যতগুলো প্লুরাল বা বহুবচন থাকে। যেমন কি থাকতে পারে? ইউ, ইউ এর পরে কি বসে? আর বসে। তারপরে উই এর পরে কি বসে? আর বসে। তারপর হচ্ছে দে এর পরিবারে কি বসে? আর বসে। তাহলে আর কখন বসে? যখন একের অধিক বুঝায়, ইউ, উই, দে এগুলো। তারপরে হচ্ছে একের অধিক নাম, যেমন রহিম, করিম অ্যান্ড রাব্বি, তারপরে কি বসবে? আর। যখন একের অধিক বুঝাবে তখন আর। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? এক বচন, যেমন হি, শি, ইট আর নাম, তখন ইজ। আর এম কখন বসবে? শুধুমাত্র যখন আই থাকবে তখন বসবে এম। আশা করি এইটা বুঝতে পেরেছেন। এগুলো অনেকেই জানেন, তারপরে আমি একটু করলাম, বাট প্রথমে একটা দুইটা যদি আপনাদের না বুঝাই দিই ভালোভাবে তাহলে বুঝবেন না। আচ্ছা, এখন আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখব। গঠন কি হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে কি ভার্ব, তারপরে থাকবে কি অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। অ্যাক্টিভ বলতে কি? নর্মাল। অ্যাক্টিভ বলতে কি? নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নর্মালি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। আমরা উদাহরণ যখন দেখব তখন আলোচনা করব। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এই শেষের অবজেক্টটা কি হবে? সাবজেক্ট। তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসতে পারে? অ্যাম, ইজ, আর। এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। আচ্ছা, অ্যাম, ইজ, আর আসলো, তারপর কি আসবে? চিন্তা করেন, অ্যাম, ইজ, আরের পর আসবে এই যে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি আসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি আসবে? একটা প্রিপোজিশন বাই, তারপরে আসবে সাবজেক্ট। দেখেন, আমরা প্রথমে যে উদাহরণটা নিয়ে কাজ করছিলাম ওইটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট হিসাবে প্রথমে আসবে, তারপরে সাহায্যকারী ভার্ব লাগবে। এই যে আমি এইটাকে পরিবর্তন করব, এটাকে পরিবর্তন করতে গেলে আমাকে কিছু কি হেল্পিং হ্যান্ড বা হেল্পার বা সাহায্যকারী ভার্ব লাগবে। সেগুলো কি? অ্যাম, ইজ, আর। কখন অ্যাম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে আমরা একটু আগে আলোচনা করেছি। তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে একটা কি? এই যে প্রথমে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দেখি, যেমন হচ্ছে আই, আচ্ছা ওইটা বাদ দিয়ে করি। দেখেন, আই সলভ দ্য ম্যাথ,
এর মানে কি আমি গণিত সমাধান করি। আচ্ছা, আই সলভ মানে কি সমাধান করা, ম্যাথ কিন্তু আমরা সমাধান করি, ম্যাথ কিন্তু অ্যান্সার করি না। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের কি টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নর্মালি কোনো রকম সাহায্যকারী ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে না, সাহায্যকারী ভার্ব থাকে না। একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সেও কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। এখন এইটা কি, এইটা আছে অ্যাক্টিভ ফর্মে, এটা কি আছে অ্যাক্টিভ ফর্মে। এখন এইটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে আমি কি করব, চিন্তা করেন। এই যে অবজেক্ট কি সাবজেক্টের ঘরে আসলো না, তাহলে এই যে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, সলভ হচ্ছে ভার্ব, আর দ্য ম্যাথ হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে দ্য ম্যাথ কি আসবে, সামনে আসবে, দ্য ম্যাথ হয়ে যাবে তখন কি সাবজেক্ট। তারপরে কি আসবে, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তাহলে দ্য ম্যাথ। তাহলে দ্য ম্যাথ বলতে কি বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার না, ম্যাথ মানে গণিত, একটা নাম না, একটা নাম বোঝাচ্ছে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসবে, ইজ। তাহলে দ্য ম্যাথ ইজ, তারপর কি বসবে, V3। তাহলে এই যে সলভ, SOLVE, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সলভ, ইডি যোগ হবে, সলভড। তাহলে দ্য ম্যাথ ইজ সলভড। তারপরে প্রিপজিশন হিসাবে কি বসবে, বাই। তারপরে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্ট এখানে আই আছে। দেখেন আমরা যখন প্রথমে পড়লাম যে এই আই কি সাবজেক্টিভ ফর্ম, এখানে তো এইটা তো অবজেক্টের ঘর, তাহলে অবজেক্টের ঘরে ঢুকতে হলে আপনাকে অবজেক্টিভ ফর্মে ঢুকতে হবে। তাহলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, মি। তাহলে দ্য ম্যাথ ইজ সলভড বাই মি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো ভয়েস থাকে, সেই ভয়েসটা কিভাবে প্যাসিভ করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এই দুইটা নিয়ম যদি বুঝতে পারেন, এটা তো নর্মালি আপনাকে এটা না বুঝলেও হবে, কারণ এটা তো আপনার উদাহরণে দেওয়াই থাকবে। খালি এই জিনিসটা মাথায় রাখবেন যে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে বসবে হচ্ছে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা প্রিপজিশন বসবে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্টের ঘরে। এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছেন, যারা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, এগুলো কঠিন কিছু না, একদম ইজি, পানির মতো সহজ। প্রথমবার না বুঝলে ভিডিওটা আবার দেখবেন, ক্লাস শেষে আবার দেখবেন। আচ্ছা, আমরা একটু ক্লাস টাইম, যেহেতু আমাদের আসলে এগুলো হচ্ছে একটু ক্লাস টাইম আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টায় আসলে ক্লাসটাও একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়লাম না, তারপর আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে চিনবো আমরা, দেখেন কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান। কন্টিনিউয়াস মানে কি বলেন তো, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে যে বর্তমানকালে যে কাজটা চলমান, যেমন আমি আপনাদের পড়াইতেছি, আমি খাইতেছি, তারপর বৃষ্টি পড়িতেছে, তাহলে চলমান যেগুলো বোঝায় সেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব, চিনার উপায় হচ্ছে যে ভার্বের আগে কি থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে। কি থাকবে, অ্যাম থাকতে পারে, ইজ থাকতে পারে, অথবা আর থাকতে পারে সাহায্যকারী ভার্ব হিসেবে। তারপরে ভার্ব থাকবে, তার সাথে কি থাকবে, আইএনজি থাকবে। ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। তাহলে ভার্বের আগে কি থাকবে, দেখেন ভার্বটাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে। কিভাবে প্রোটেকশন দিচ্ছে, ভার্বের আগে সাহায্যকারী ভার্ব থাকবে, ভার্বের আগে কি থাকতেছে, হেল্পিং হ্যান্ড থাকতেছে, অ্যাম, ইজ অথবা আর, যে কোনো একটা। আর ভার্বের পরে কি থাকতেছে, আইএনজি। যাই হোক, আমরা উদাহরণ যখন দেখব তখন আমরা আলোচনা করব। তাহলে এইটার অ্যাক্টিভ ফর্ম কি, প্রথমে সাবজেক্ট থাকবে। আচ্ছা, তারপরে কি থাকবে, অ্যাম থাকতে পারে, ইজ থাকতে পারে, অথবা আর থাকতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা। তারপরে কি থাকতে পারে, ভার্ব, তারপর থাকতে পারে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, যে গঠনে আপনার প্রশ্ন থাকবে। এখন এইটাকে যদি আমি প্যাসিভ করতে চাই, এটা তো অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ। এখন এইটাকে যদি আমি প্যাসিভ করতে চাই, এটাকে আমি কি করব, প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করতে গেলে আমাকে কি করতে হবে, একটু বোঝার চেষ্টা করি আমরা। আগের নিয়ম, এই অবজেক্টটা হবে সাবজেক্ট, অবজেক্ট প্রথমে নিয়ে আসলাম, তারপরে কি হবে, তারপরে হবে হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড কি, এই যে অ্যাম, ইজ, আর, এগুলো হেল্পিং হ্যান্ড না, তাহলে এখানে বসবে অ্যাম অথবা ইজ অথবা আর। আচ্ছা, এখন এই যে ভার্বের সাথে কি থাকে, আইএনজি আছে না, দেখেন এখানে ভার্বের সাথে কিন্তু আইএনজি থাকবে না। যখন আপনি প্যাসিভ করবেন তখন কিন্তু এই ভার্বের সাথে আর আইএনজিটা থাকবে না।
কেন থাকবে না? কারণ ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে। এটা V1, এটা হয়ে যাবে V3। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি না হয় তাহলে এই আইএনজি বেচারা কোথায় যাবে, তাই না? ধরেন আপনার এখানে বাসা, এখন আপনার এই বাসাটা আমি যদি আপনাকে এখান থেকে তুলে দিই যে আপনাকে আর থাকা যাবে না এখানে, তাহলে আপনাকে তো কোথাও না কোথাও আমাকে রেখে দিতে হবে, সেটেল করতে হবে, তাই না? তাহলে আপনাকে এক জায়গা থেকে তুলে দিয়ে আরেক জায়গায় আমাকে বসাই দিতে হবে আগে, তারপরে না আপনি ওইখানে চলে যাবেন। তো এই যে আইএনজি আছে, এই আইএনজিকে যদি আমি ভার্ব থেকে তুলে দিতে চাই তাহলে এই আইএনজির তো একটা ব্যবস্থা করতে হবে। তাহলে সেই আইএনজির ব্যবস্থা হচ্ছে এই আইএনজিটা হয়ে যাবে বির সাথে আইএনজি, বিইং। তাহলে এই ভার্বের পরে যে আইএনজি ছিল সেটা আর ভার্বের সঙ্গে না থেকে কি হয়ে গেল, ভার্বের আগে বির সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, বিইং। তারপরে কি হইল, V3, কারণ এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। তারপরে বসবে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। দেখেন একই নিয়ম, এই যে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, তারপরে কি সাহায্যকারী ভার্ব, তারপরে কি হবে, এই যে ভার্বের সাথে আইএনজি আছে সে আইএনজিটা উঠে গিয়ে কি হবে, প্রথমে এসে বিইং হবে, তারপর V3, তারপর বাই, তারপর সাবজেক্ট, একই নিয়ম। আচ্ছা, তাহলে আমরা একটা যদি উদাহরণ দেখি, কি বলেছেন, এম ইজ আর ভার্ব আর আইএনজি, বিইং হবে। আচ্ছা হ্যাঁ, বিইং হবে। দেখেন আমরা একটা যদি উদাহরণ দেখি যে আই এম রাইটিং, আচ্ছা ডবল টি হয়ে গেল, আচ্ছা হয়ে যাক, আমি চিঠি লিখিতেছি, তাই না? আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি, কার কাছে লিখতেছি ডাজেন্ট ম্যাটার। ওকে, এখন এটা কোন টেন্স আমরা দেখি, এই যে ভার্বের আগে কি আছে, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং হ্যান্ড আছে, এবং ভার্বের সঙ্গে রাইটের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এই যে একটা আইএনজি যুক্ত আছে, তাহলে এটা হয়ে গেল কি, ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন ফর্মে আছে, অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ফর্মে আছে। এখন এটাকে প্যাসিভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে, এই আই হচ্ছে আমার সাবজেক্ট, এম হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, এই যে রাইটিং হচ্ছে কি ভার্ব, তারপরে এ লেটার হচ্ছে আমার অবজেক্ট। এখন এইটাকে আছে অ্যাক্টিভ ফর্মে, এটাকে প্যাসিভ করতে গেলে প্রথম কাজ অবজেক্টকে সামনে আনতে হবে, তাহলে এ লেটার, আচ্ছা এ লেটার হয়ে গেল। তারপরে কাজকে এই অবজেক্ট পেয়ে গেলাম, তারপর এম ইজ আর এর মধ্যে কি একটা নিতে হবে। এখন এ লেটার কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ইজ হয়, তাহলে এ লেটার ইজ হয়ে গেল। তারপর কি হবে, বিইং হবে। কেন বিইং হবে, এই যে রাইটের সঙ্গে আইএনজি আছে, এই আইএনজির জন্য আইএনজিটা তুলে দিলে এখানে বিইং হয়, এ লেটার ইজ বিইং। তারপরে কি বসবে, V3, তাহলে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন। তাহলে এখানে আমার লাগবে হচ্ছে কোনটা, রাইটেন, এ লেটার ইজ বিইং রাইটেন, বা রাইটেন বলি বা রিটেন বলি। এই যে আমরা বলি না যে রিটেন পরীক্ষা আছে কিনা, রিটেন, তাহলে এই যে হচ্ছে রিটেন বানান, WRITTEN, রিটেন। তাহলে রাইটেন বলে অনেকে, রিটেন বলে, তাহলে এ লেটার ইজ বিইং রিটেন বা রাইটেন। তারপরে কি বসবে, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট এখানে কি ছিল, আইয়ের পরিবর্তে এখানে কি বসবে, মি। তাহলে আই অ্যাম রাইটিং আ লেটার, এটা অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করলে কি হবে, এ লেটার ইজ বিইং রাইটেন বাই মি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের অনেকের বুঝতে সমস্যা হবে, এটা আমি স্বীকার করতেছি, কারণ ফার্স্ট টাইম যারা করতেছে বা অনেক আগে করছে দীর্ঘদিন পরে নেই, তারা আপনারা ক্লাসটা আবার দেখবেন। আমি এত সহজ করে বুঝাচ্ছি, এর থেকে ইজিভাবে আপনাকে আর বোঝানো সম্ভব না। আচ্ছা, অনেকে রাইট অ্যান্সার দিয়ে ফেলতেছেন, তো যারা লিখতেছেন তাদের প্রতি আমি খুশি হচ্ছি, কারণ আপনারা ক্লাসে অ্যাক্টিভ আছেন। যারা হচ্ছে বুঝতে একটু সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথাও সমস্যা হলে। পাশাপাশি অনেক সময় কি হয় যে ক্লাসে বুঝতে পারি একটু পর মনে থাকে না, তারা কি করবেন, তারা আবার ক্লাসটা দেখবেন, একবার দুইবার তিনবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আবার বলে রাখি, স্বাস্থ্য সহকারীর জন্য ভয়েস থেকে যদি MCQ থাকে তাহলে 1 বা 2 মার্ক থাকবে, মিনিমাম 2 মার্ক। আর যদি এখানে রিটেন পরীক্ষা হয় আপনি 4 মার্কও পেতে পারেন, এখান থেকে 4 মার্ক বা 5 মার্কও পেতে পারেন। সো এই জন্য একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো পড়লাম, এখন প্রেজেন্ট পারফেক্ট পড়ব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, যে বর্তমানকালে ধরেন একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখনও আছে। একটা যদি উদাহরণ বলি, ধরেন আপনার গালে আমি কষা একটা চর মারলাম, চর তো মারছি 1 মিনিট আগে, কিন্তু ব্যথাটা এখনও আছে। আমরা ছোটোবেলায়, এখন তো মারে না, আমরা ছোটোবেলায় প্রচুর মার খাইছি ছাত্রের হাতে, তো যখন মারতো ব্যথা কি তখনই থাকতো? যখন মারে ওই মারের ব্যথা তো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত থাকে। এমনও হয়েছে মারের কারণে জ্বর চলে আসছে। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, যে আপনার কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও আছে, তাই না? এই যে আমরা হচ্ছে পাকা কাঁঠাল যদি রুমের এক কোণে রাখি, কাঁঠাল একটু পর কী হবে, পুরো রুমে কী হয়, গন্ধ, কাঁঠালের একটা সুমিষ্ট কি গন্ধ আসে না? আপনি কাঁঠালটা সরাই নিলেও কিন্তু গন্ধটা দীর্ঘক্ষণ কি থাকে, রুমের মধ্যে থাকে। তো এরকম আরও অনেক উদাহরণ আছে, আপনাদের বোঝার খাতিরে বলতেছি এগুলা। তো এই যে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে কি, যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখনও আছে, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ যে আছে, অ্যাক্টিভ যে ভয়েস আছে, তার গঠনটা কি হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, কখন হ্যাভ থাকবে কখন হ্যাজ থাকবে, দেখেন শুধুমাত্র হ্যাজ হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে হ্যাজ কখন হবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হবে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে হয়, যদি হি থাকে হি হ্যাজ, যদি শি থাকে শি হ্যাজ, তারপরে কি আছে ইট, ইট থাকলে ইট হ্যাজ, আর যদি নাম থাকে যেমন সুমন হ্যাজ, তারপরে হচ্ছে এখানে কারো নাম দেখি, আচ্ছা রানী হ্যাজ, তারপরে কে আছে জান্নাত হ্যাজ, মানে যতগুলো নাম আছে, সানজিদা হ্যাজ বা হচ্ছে রেহেনা হ্যাজ, মানে যতগুলো নাম আছে তাদের পরে হ্যাজ বসে, অথবা হি শি ইট এদের পরে হ্যাজ বসে। বাকি যা আছে আই ইউ উই দে সবগুলোর পরে কি বসবে, হ্যাভ বসবে। তো একটা ধারণা পেয়ে গেলেন কখন হ্যাভ বসে কখন হ্যাজ বসে। আচ্ছা, হ্যাভ হ্যাজ বসলো, তারপরে বসে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বসে হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এটা কি সাহায্যকারী ভার্ব বা হেল্পিং হ্যান্ড, তারপরে কি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তারপর কি বসে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, অথবা আমরা বলতে পারি কি অ্যাক্টিভ ভয়েসের গঠন। এখন এইটাকে যখন আমি প্যাসিভ করতে যাব, তাহলে প্রথমে কি হবে, এই অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট না, তাহলে অবজেক্ট প্রথমে আসলো, তারপরে এই হেল্পিং হ্যান্ড থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন বসবে। দেখেন এই বিনটা কিন্তু অতিরিক্ত, এই বিন কিন্তু অতিরিক্ত, উড়ে এসে জুড়ে বসার মতো, আমরা বলি না যে উড়ে এসে জুড়ে বসে, সেই রকম এই বিনটা হচ্ছে কি উড়ে এসে জুড়ে বসছে। তারপরে কি বসবে V3, তারপরে আগের মতো বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে গঠনটা আমরা একটু দেখি কি হলো, প্রথমে অবজেক্ট বসলো, এই অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসলো, তারপরে হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী ভার্ব কি হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে কি বসবে একটা বিন, এটা উড়ে এসে জুড়ে বসলো। কখন এই বিন কখন বসবে, এই যে যখন পারফেক্ট টেন্স তখনই কিন্তু এসে বসবে। তারপরে কি বসলো V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। আচ্ছা হ্যাঁ, সাদিয়া ঠিক লেগেছেন, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ, রাইট রাইট। আচ্ছা, আচ্ছা এখন আমরা উদাহরণ দেখি, তাহলে উদাহরণ কি হবে, যেমন হি হ্যাজ রাইটেন আ লেটার। আচ্ছা, কি লিখলাম, আমি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখলাম যে হি হ্যাজ রাইটেন আ লেটার। কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাজ আছে, আর এটা আছে V3, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে, ভার্বটা পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট, এই যে গঠনটা মিলে গেছে। আচ্ছা, তাহলে এইটা পরীক্ষার হলে আপনার দেওয়া আছে। এখন এইটাকে আপনাকে প্যাসিভ করতে বলছে, এটা তো দেওয়া আছে অ্যাক্টিভ ফর্মে, এটা কি ফর্মে দেওয়া আছে, অ্যাক্টিভ। আপনাকে কি করতে বলছে, এটা করতে বলছে প্যাসিভে। কীভাবে করবেন, প্রথম কাজ হচ্ছে এই যে অবজেক্ট কি এ লেটার, তাহলে এ লেটারটা সাবজেক্ট হবে, এ লেটার। আচ্ছা,
তাহলে অবজেক্ট হয়ে গেল। তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তাহলে এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাজ বসে, এ লেটার হ্যাজ। তারপরে এই যে অতিরিক্ত উড়ে এসে জুড়ে বসা বিন বসবে, হ্যাজ বিন। তারপরে কি ভি3, এই যে রাইটেন ভি3, তাহলে আপনাকে আর কষ্ট করে ভার্ব খুঁজতে হবে না, রাইটেন, তাহলে এ লেটার হ্যাজ বিন রাইটেন। তারপরে একটা কি বাই বসবে। তারপরে এই যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে কি হইল, এ লেটার হ্যাজ বিন রাইটেন বাই হিম। তাহলে এই যে হি হ্যাজ রাইটেন এ লেটার, এইটার প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার হ্যাজ বিন রাইটেন বাই হিম। একদম ইজি। আপনি যদি প্রথম নিয়মটা বোঝেন, সাবজেক্ট হবে অবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা যে অবজেক্ট হয়ে গেল সেই হচ্ছে অবজেক্টটা আবার সাবজেক্ট হয়ে যাবে। প্রথমে আমি নিয়মটা বুঝিয়েছি, আপনি যদি ওই নিয়মটা বোঝেন তাহলে এগুলো একদম ডাল ভাত। আর আপনাকে শুধু জানতে হবে যে কোন টেন্সে সাহায্যকারী ভার্ব কোনটা। আচ্ছা, কারো সমস্যা হচ্ছে, এই আপনারা যারা আছেন ক্লাসে, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে একটু কমেন্টে বলেন তো। এই যে এতক্ষণ পর্যন্ত যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত বুঝাইলাম, কারো কোথাও সমস্যা আছে কিনা একটু আমাকে বলেন তো, কারো কোথাও সমস্যা আছে কিনা। একটু কমেন্ট করেন তো, কারো কোথাও সমস্যা আছে কিনা। কারো কোথাও সমস্যা আছে কিনা বলেন। মায়া, নূর, অল ক্লিয়ার, বাকিরা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, রেখামণি সমস্যা নেই, জয়তী হালদার সমস্যা নেই। আচ্ছা, বাকিরা একটু বলেন যে সমস্যা আছে কিনা, একটু জানাবেন। আচ্ছা, সাদিয়া হোসাইন সমস্যা নেই, মুনতা ফাবিয়া সমস্যা আছে কিনা একটু বলবেন। ফাহিমা ইসলাম, আচ্ছা সমস্যা না থাকলে একটু জানাতে হবে। আচ্ছা, দেখেন আপনাদের প্রথমেই বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব থাকে না, সেম ওয়েতে পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো রকম সাহায্যকারী ভার্ব থাকে না। তাহলে এইটার গঠন কি হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এটার গঠন কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভি টু মানে কি ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট টেন্স অতীতকাল, তাহলে ক্রিয়াটাও হবে অতীতে। আমি ভাত খেয়েছি, তাই না, মানে অতীতকালে আমি যে কাজটা করেছি, যেমন গতকাল ক্লাস নিয়েছিলাম, তাই না, মানে যে কাজটাকে দ্বারা অতীতকাল বুঝাবে, অতীতকালের একটা কাজ যখন আমি করব তখন ভার্বটা হবে কি অতীতকালে। তাহলে ভি2 মানে কি বোঝাচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এখন এটা হচ্ছে কি অ্যাক্টিভের গঠন, মানে এটা আপনার পরীক্ষায় থাকবে অ্যাক্টিভ। এখন এটাকে আপনি প্যাসিভ করবেন, কিভাবে করবেন, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এখন এই যে অ্যাক্টিভকে যখন আপনি প্যাসিভ করতে যান তখন আপনার হেল্পিং হ্যান্ড লাগে, সাহায্যকারী ভার্ব লাগে। সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসবে, যেহেতু পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে, ওয়াজ অথবা ওয়ার, এই দুইটার মধ্যে একটা নিতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসবে, ওয়াজ অথবা ওয়ার। ওকে, তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে এই যে ভি3, এখানে কি আছে ভি2 আছে না, এখানে ভি2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম, এখন আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন আপনি আপনার ভার্বের যে ফর্মই থাক, প্রেজেন্ট ফর্ম থাক, পাস্ট পার্টিসিপল থাক, আপনি যখন পাস্ট পার্টিসিপল করবেন বা ভয়েস চেঞ্জ করবেন, যখন আপনি ভয়েস চেঞ্জ করে প্যাসিভে যাবেন তখন আপনার ভার্বটা সবসময় কী হবে, ভি3 পাস্ট পার্টিসিপল। কি বললাম আর একটু ক্লিয়ারলি বলি, অ্যাক্টিভ থেকে যখন আপনি প্যাসিভ করবেন তখন সবসময় ভার্বটা হবে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি এই জায়গায় সব সময় ভি3 হবে। আপনি যখনই প্যাসিভ করবেন আপনার মাথায় নিতে হবে যে এইখানে ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল, তারপরে একটা বাই বসবে, তারপরে বসবে হচ্ছে সাবজেক্ট। দেখেন তাহলে কি হইলো, এই সাবজেক্টটা এখানে চলে গেল, এই অবজেক্টটা প্রথমে চলে আসলো, মাঝখানে একটা কি বসলো, মাঝখানে বসলো হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, তারপরে এখানে একটা বাই। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি যে আই রোট আ লেটার, ওই একটা উদাহরণ দিয়ে শেষ করি।
বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আই রোট আ লেটার, তাহলে এই যে রাইট, রাইট মানে কি লেখা, তাহলে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, একটু আগেই বললাম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন বা রাইটেন, তাই না? তাহলে এই যে এইখানে ভার্বটা কি আছে, রোট আছে না, তাহলে এই যে ভি2 আছে মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এইটা দেখে আমরা বুঝবো যে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এইটাকে প্যাসিভ করতে গেলে এই যে অবজেক্ট এ লেটার কি আসবে সাবজেক্ট হিসাবে, তাহলে এ লেটার। আচ্ছা, তারপরে কি আসবে ওয়াজ অথবা ওয়্যার। দেখেন এই যে এ লেটার, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ওয়াজ আসে। আচ্ছা, আর কখন ওয়াজ আসবে, যদি আই থাকে, কি থাকলে, যদি আই থাকে, যদি আই থাকে অথবা এই যে থার্ড পারসন থাকে, থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে কি বসবে, ওয়াজ বসবে। বাকি সকল ক্ষেত্রে ওয়্যার, যেমন ইউ ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার। আর কখন ওয়াজ বসবে, যখন আই থাকবে অথবা থার্ড পারসন সিঙ্গুলার। এই সেম ওয়েতে, কোন ওয়েতে, আপনার ওই যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে যেরকম বিষয়টা ছিল, ওইখানে শুধু একটা এক্সট্রাভাবে অ্যাম ছিল। যাই হোক, আমরা এখানে একটু মনোযোগ দেই। কখন ওয়াজ বসবে, যখন ভার্বে আই থাকবে, মানে সাবজেক্ট হিসাবে আই থাকবে অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। আর ওয়্যার কখন বসবে, যখন প্লুরাল থাকবে অথবা কি থাকবে, ইউ থাকবে, ইউ, তারপরে হচ্ছে দে, তারপরে হচ্ছে উই। যাই হোক, তাহলে এ লেটার, তারপরে এ লেটার কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে, ওয়াজ। তাহলে এ লেটার ওয়াজ, তারপরে ভার্বের কি ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন। তাহলে এ লেটার ওয়াজ রাইটেন, তারপর এখানে একটা কি আসে বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে, আই আছে না, তাহলে আই যখন অবজেক্টের ঘরে বসবে তখন তার অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, তাহলে এখানে কি বসবে, মি। এ লেটার ওয়াজ রাইটেন বাই মি, তাহলে আই রোট আ লেটার, এইটার হচ্ছে প্যাসিভ ভয়েস কি হবে, এ লেটার ওয়াজ রাইটেন বাই মি। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা না থাকলে আমি সব থেকে বেশি খুশি হব। দেখেন ভয়েস থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, এই জন্য আপনাদের ভালোভাবে পড়তে হবে। আমি বলতেছি যেখান থেকে প্রশ্ন হবে আমি কিন্তু ক্লাসে বলে দিই যে কোথায় থেকে কতটুকু প্রশ্ন হতে পারে, কিভাবে হতে পারে। সো আশা করি আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। এখন আমরা কি দেখব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে কন্টিনিউয়াস মানে কি চলমান, কিভাবে চিনব, ভার্বের আগে সাহায্যকারী ভার্ব থাকবে হেল্পিং হ্যান্ড, এবং ভার্বের পরে কি থাকবে, আইএনজি থাকবে। কন্টিনিউয়াস মানেই ভার্বের শেষে আইএনজি থাকবে এবং তার সামনে কি থাকবে, সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এখন আমরা কি করব, এটার একটা যদি গঠন দেখি, গঠন কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর সাহায্যকারী ভার্ব হিসাবে কি থাকে, ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা, তারপর ওয়াজ ওয়্যারের পর কি থাকবে, ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তার সাথে কি থাকবে, আইএনজি। দেখেন এখানে কিন্তু আর ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, কারণ সামনে যখন আমরা এই যে ওয়াজ ওয়্যার নিয়েছি, এই জন্য আর কি থাকবে না, এইখানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, এখানে থাকবে V1 বা ভার্বের মূল ফর্ম। তারপর কি থাকবে, তারপর থাকবে অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এটা কি, এটা আবার অ্যাক্টিভেরও গঠন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্লাস অ্যাক্টিভের গঠন একই, দুইটার গঠন কিন্তু একই। এখন এইটাকে যখন আমি প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব, তখন আমি কি করব, একটু চিন্তা করেন। অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব তখন আমি কি করব, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে অবজেক্ট প্রথমে আসলো, যোগ, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটার মধ্যে একটা আসবে, তাই না? তাহলে আমি দুইটাই লিখি, কারণ আমি তো এইখানে জানি না আমার অবজেক্ট হিসাবে কি থাকবে, তাহলে আমি যে কোনো দুইটার মধ্যে একটা আমি লিখে নিলাম। তারপরে কি থাকবে, দেখেন এই যে এখানে আইএনজি আছে না, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম না, আইএনজিকে তুলে দিতে গেলে আমাকে কি লাগবে, একটা আলাদাভাবে ভার্বের আগে বিইং বসাইতে হয়। আচ্ছা, বিইং বসাইলাম, তারপরে হবে কি V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা কম্পালসারি। তারপরে কি বসবে, একটা বাই, তারপরে বসবে একটা
অবজেক্ট, মানে অবজেক্ট কি সাবজেক্টটা এখানে বসবে। তাহলে দেখেন কি বসলো, প্রথমে এই অবজেক্টটা সামনে আসলো প্যাসিভ করতে গিয়ে, তারপরে হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসলো। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে ভার্বের শেষে আইএনজি আছে, আইএনজিটাকে তুলে দিতে গিয়ে আমরা কি বসাইলাম, বিইং হিসাবে যুক্ত করে ভার্বের আগে বিইং বসালাম। এই বিইংটা কেন বসলো বলেন তো, এই আইএনজির কারণে, এই আইএনজির কারণে এখানে একটা সামনে বিইং বসাইলাম। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তারপর বাই, তারপর সাবজেক্ট। এই একই গঠন প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে গঠন একদম সেম, শুধুমাত্র পার্থক্য এই সাহায্যকারী ভার্বগুলা। এখন আমি যদি এর হচ্ছে একটা উদাহরণ লিখি, তাহলে আমি লিখব যে হি ওয়াজ রাইটিং আ লেটার। তাহলে কি, হি ওয়াজ রাইটিং আ লেটার। এখন এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস, এটা আমার কি অ্যাক্টিভ ভয়েস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এইটা। এখন এইটাকে আমাকে প্যাসিভ করতে বলছে, মানে ভয়েসটা চেঞ্জ করতে বলছে। তাহলে আমি কি করব, এই যে এ লেটার অবজেক্টটা সামনে নিয়ে আসবো। তাহলে এ লেটার, এই যে অবজেক্ট কি হয়ে গেল, সাবজেক্ট। তারপর কি ওয়াজ অথবা ওয়্যার, দেখেন এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমার কি বসবে, ওয়াজ। তাহলে এ লেটার ওয়াজ, এই যে ভার্বের সঙ্গে কি আছে, একটা আইএনজি আছে, এই ভার্বের সঙ্গে আইএনজি তুলে দিতে গেলে আমাকে কি লাগবে, বিইং লাগবে, এবং বিইংটা কোথায় বসবে, ভার্বের আগে। তাহলে এ লেটার ওয়াজ বিইং, তারপর কি ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল, তাহলে রাইটেন, পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন বা রিটেন। এ লেটার ওয়াজ বিইং রাইটেন, তারপরে এই যে বাই বসবে, তারপরে সাবজেক্ট হিসেবে এখানে কি ছিল, হি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম। তাহলে কি হইল, এ লেটার ওয়াজ বিইং রাইটেন বাই হিম। তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার, এর প্যাসিভ ভয়েস বা চেঞ্জিং ভয়েস হচ্ছে এ লেটার ওয়াজ বিইং রাইটেন বাই হিম। এই জাস্ট এতটুকু কথা আপনি লিখে দিতে পারলেই আপনার নম্বর। আচ্ছা, কারো সমস্যা আছে বলেন, কারো সমস্যা আছে? আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে কেন? অনেকের সমস্যা শুনি যে 9টায় অনেক ক্লাস নিলে সমস্যা হয়। আসলে মানে 9টার টাইমটাই হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। 8টার সময় ক্লাস নিলে অনেক আর্লি হয়ে যায়, 8টার ক্লাস অনেক আর্লি হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স পড়ি, আমরা কি পড়বো, পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, অনলি হ্যাড। অনলি কি, অনলি হ্যাড থাকবে, তার সাথে ভার্বটা কি থাকবে, V3। পারফেক্টে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট বলছি তখন ছিল হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে ছিল ভার্বের কি ছিল, পাস্ট পার্টিসিপল। আর যখন আমরা পাস্ট পারফেক্ট পড়বো তার সাহায্যকারী ভার্ব শুধুমাত্র হ্যাড থাকবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা যদি একটু দেখি, তাহলে গঠনটা কি হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হিসাবে শুধুমাত্র থাকবে কি, হ্যাড, তারপরে কি থাকবে, তারপরে V3, তারপরে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের গঠন। কি থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে, কর্তা না থাকলে তো আর বাক্য হচ্ছে না, কাজকে করবে। তারপর 2 নাম্বার হচ্ছে কি, সাহায্যকারী ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্ব হিসাবে কি থাকবে, হ্যাড, সাহায্যকারী ভার্ব হিসাবে সবসময় কি থাকবে, হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, হ্যাড। তারপর কি থাকবে, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি থাকবে, অবজেক্ট। এখন এইটাকে যদি আমি এই অ্যাক্টিভ থেকে আমি যদি প্যাসিভ করতে চাই, মানে সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে কি আসবে, অবজেক্ট আসলো, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসলো, হ্যাড, তারপর একটা বিন বসবে। দেখেন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি তখনও কিন্তু সাহায্যকারী ভার্বের পরে বিন ছিল। তাহলে পার্থক্য কোথায়, পার্থক্য শুধুমাত্র এইখানে সাহায্যকারী ভার্ব হ্যাড আছে, ওইখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ। নিয়ম কিন্তু একই, এই পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কিন্তু একই, নিয়মও একই, শুধুমাত্র এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী ভার্বটা পরিবর্তন হবে। এখানে হচ্ছে হ্যাড, ওইখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, তারপরে কি দিল, তারপরে V3, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে কি বসবে, তারপরে বসবে হচ্ছে সাবজেক্ট। দেখেন প্রত্যেকটা গঠন কিন্তু একই রকম। একটা গঠন যদি আমি খুব ভালোভাবে বুঝি,
প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটার গঠন যদি আমি ঠিকভাবে ধরতে পারি, বুঝতে পারি, বাকিগুলো না পড়লে হবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বগুলো আমাদের জানতে হবে। তাহলে কি হবে? হি হ্যাড ইটেন রাইস। আচ্ছা দেখেন, হি হ্যাড ইটেন রাইস, তাই না? কিভাবে চিনবো যে এটা পাস্ট পারফেক্ট? এই যে প্রথম দেখবো সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাড আছে, তারপরে কি আছে? এটা কি ভি3, ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখন রাইস হচ্ছে এখানে অবজেক্ট আর হি হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ কি? এই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট হিসাবে নিব। তাহলে প্রথমে কি আসলো? রাইস। আচ্ছা, তার পরবর্তীতে কাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব লিখতে হবে। সাহায্যকারী ভার্ব কি এখানে? হ্যাড। আচ্ছা, হ্যাডের সাথে কি একটা যুক্ত হবে? বিন। কেন বিন যুক্ত হলো? দেখেন এখানে বিন আছে, বিনটা দিলাম। তার পরবর্তীতে কি হবে? এই যে হ্যাড বিন, তারপরে কি? ভি3 হবে। তারপর কি? ভি3 কি এখানে? ইটেন। তাহলে আমাকে আর ভার্ব খুঁজতে হচ্ছে না। তারপরে কি বসবে? একটা বাই বসবে, তারপরে বসবে এই সাবজেক্ট। সাবজেক্ট এখানে হি আছে, তো এটা হচ্ছে তো অবজেক্টের ঘর। তো অবজেক্টের ঘরে হি সাবজেক্টিভ ফর্ম বসতে পারবে না, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আমরা কিন্তু প্রথমে এটা পড়েছি। তাহলে এইখানে কি হবে? হিম। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। তাহলে এইটা ছিল কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে খুব ইজিলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। দেখেন প্রত্যেকটা নিয়ম কিন্তু একই, প্রত্যেকটা নিয়ম একই, কিন্তু আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা নিয়ম কি? নিয়ম একই, কিন্তু আপনাকে কি করতে হবে? বুঝতে হবে। আচ্ছা, কারো সমস্যা আছে বলেন তো? কারো সমস্যা আছে? সমস্যা আছে কিনা একটু বলেন তো? কারো সমস্যা আছে একটু বলেন তো? এখন পড়বো আমরা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে এখন ফিউচার বলতে কি বোঝায়? যে আমরা ভবিষ্যতে করব, যেমন আমি বাড়ি যাব, আমি খাবো, আমি স্কুলে যাব। তাহলে এগুলো হচ্ছে কি? ভবিষ্যৎকাল। এখন ভবিষ্যৎকালকে বুঝাইতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব লাগে। সাহায্যকারী ভার্বটা কি? শ্যাল অথবা উইল। শ্যাল অথবা উইল হচ্ছে কি? অক্সিলারি ভার্বের। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমি লিখব তখন সাহায্যকারী ভার্ব লাগবে। সে সাহায্যকারী ভার্ব কি হবে? শ্যাল অথবা উইল। সবথেকে বেশি উইল ব্যবহার করা হয়। এখন এটার গঠন কি? প্রথমে তো আমার সাবজেক্ট লাগবে, তারপরে এই যে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল বসবে, তারপরে কি বসবে? ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি বসবে? অবজেক্ট। এটা হচ্ছে আমার কার গঠন? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। এবং এইটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এইটাই কি? অ্যাক্টিভ ভয়েসের গঠন। এখন এইটাকে আমি যদি প্যাসিভ ভয়েস করতে চাই বা ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে এই অবজেক্টটা সামনে এসে বসবে, তারপর কি বসবে? সাহায্যকারী ভার্ব শ্যাল উইল আছে, এটা এখানে বসবে, তারপরে এক্সট্রা একটা বি বসবে। তাহলে বিটা কেন বসলো? দেখেন এটা ফিউচার টেন্স, শ্যাল উইলের সঙ্গে একটা কি বসবে? বি বসবে। তারপরে কি বসবে? ভি3, তারপরে হচ্ছে বাই, একই নিয়ম, তারপরে হচ্ছে সাবজেক্ট। দেখেন এগুলো কিন্তু নিয়ম একই। দেখেন এই যে এই পর্যন্ত নিয়ম একই না, খালি মাঝখানে কি? মাঝখানে এই যে মাঝখানে যে আমার সাহায্যকারী ভার্বগুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। নিয়ম কিন্তু একই। এই যে ভি3 পর বাই, তারপর সাবজেক্ট, নিয়ম এক না? প্রথমে অবজেক্ট। তাহলে এটা কোনো পরিবর্তন আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু একই থাকতেছে। খালি এই যে মাঝখানে সাহায্যকারী ভার্ব, টেন্স পরিবর্তন হচ্ছে, সাহায্যকারী পরিবর্তন হচ্ছে, টেন্স পরিবর্তন হচ্ছে, সাহায্যকারী ভার্ব পরিবর্তন হচ্ছে, বাকি সব কিন্তু একই থাকতেছে। তাহলে আপনি যদি জানেন যে প্রেজেন্টের সাহায্যকারী ভার্ব কোনগুলো, পাস্টের কোনগুলো, ফিউচারের কোনগুলো, তাহলে আপনার তো ভয়েস ডাল ভাত হয়ে যাবে। তাহলে ভয়েস আপনাকে মুখস্থ করার প্রয়োজন নাই, আপনাকে শুধু এইটুকু জানতে হবে যে কোন টেন্সের সাহায্যকারী ভার্ব কোনগুলো। এখন একটু আমরা উদাহরণ দেখি। উদাহরণ আমরা একটু দেখি। দেখেন শ্যাল অথবা উইল, তাহলে হি উইল রাইট আ লেটার। আচ্ছা,
দেখেন এটা ফিউচার টেন্স, সে একটি চিঠি লিখবে, এই যে উইল আছে এবং ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, এই দুইটা দেখে আমরা কি বুঝবো যে এইটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সে চিঠি লিখবে, কোন দিন লিখবে ঠিক নেই, কবে লেখুক। তাহলে এইটাকে এই অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা কি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব, প্যাসিভ করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে এই অবজেক্ট এ লেটারকে আমাকে সামনে আনতে হবে। আচ্ছা, এ লেটার কি আনলাম সামনে, তারপরে কি শ্যাল অথবা উইল, তো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে উইল আছে, আমি উইল লিখলাম, তাহলে এ লেটার উইল। তারপরে এক্সট্রা একটা কি বসবে, বি, তাহলে এ লেটার উইল বি। এখানে রাইট আছে, রাইটটা কি হবে, রাইটেন, তাহলে এ লেটার উইল বি রাইটেন। তারপরে কি একটা বাই বসবে, তারপরে সাবজেক্টকে এখানে হি, তাহলে হি এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম কি বসবে, হিম, তাহলে এ লেটার উইল বি রাইটেন বাই হিম। দেখেন একই, সবগুলোই একই, শুধুমাত্র এই সাহায্যকারী ভার্ব উইল বি এটা চেঞ্জ হচ্ছে। কখনো এই শুধু সাহায্যকারী ভার্বটা আপনি চিনতে পারলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা নেই, প্রবলেম নেই স্যার, নেই। আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলেই তো ভালো, কিন্তু আপনাদের যদি প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করবেন। আর যারা হচ্ছে একদমই ভয়েস পারতেন না, আগে থেকে ভয় পাইতেন, তারা ক্লাসটা প্রথমবার দেখবেন, আরও একবার দুইবার দেখবেন, দেখেন খুবই ইজি। আপনার এই যে টেন্স ভিত্তিক যে ভয়েস চেঞ্জগুলো আছে, মানে নিয়ম একই, শুধুমাত্র এই সাহায্যকারী ভার্বগুলো একটু চিনতে হবে। আচ্ছা, এখন আমরা বলবো যে কন্টিনিউয়াস। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমাদের অলরেডি আচ্ছা রেখামণি শ্যাল কখন হবে? আসলে সত্যি কথা বলতে কি, মানে এই মডার্ন গ্রামারে শ্যালের ব্যবহারটা খুবই কমে গেছে। নর্মালি আয়ের ক্ষেত্রেও আমরা উইল ব্যবহার করি, হির ক্ষেত্রেও উইল ব্যবহার করি, মানে এই যে শ্যাল উইলের মধ্যে যে পার্থক্যটা ছিল, সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, উইল ব্যবহার করতে পারি। কিন্তু আপনি আয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে পারবেন, তারপরে হি থার্ড পার্সনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন সব ক্ষেত্রে উইল ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনার তো ভয়েস চেঞ্জে তো আপনার সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে, মাথায় রাখেন, ভয়েস চেঞ্জে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে, তবে আপনারা চেষ্টা করবেন উইল ব্যবহার করতে, আপনারা চেষ্টা করবেন সবগুলোতে উইল ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখেন কন্টিনিউয়াস মানেই চলমান থাকবে। আর কন্টিনিউয়াস কিভাবে চিনব, এই যে অক্সিলারি ভার্ব থাকবে, তার সাথে ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে, অক্সিলারি ভার্ব তারপরে মূল ভার্ব তার সাথে আইএনজি, এইটা থাকলেই বুঝতে হবে সেটা কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ফিউচারের যে সাহায্যকারী ভার্বগুলো সেটা থাকবে, তার সঙ্গে ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে। এখন এটার গঠন কি হবে, এটার গঠন প্রথমে সাবজেক্ট থাকবে, আচ্ছা, তারপরে এর সাহায্যকারী ভার্ব কি, শ্যাল অথবা উইল, তাহলে এর সাহায্যকারী ভার্ব কি, শ্যাল অথবা উইল, তারপরে একটা বি থাকবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। দেখেন প্রথমে সাবজেক্ট থাকলো, তারপরে শ্যাল অথবা উইল, তারপর থাকবে বি, তারপর থাকবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি থাকবে আইএনজি, তারপরে অবজেক্ট। চিন্তা করেন কন্টিনিউয়াস মানেই কি থাকবে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি অবশ্যই থাকবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই, তাহলে আমার অবজেক্ট প্রথমে আসবে, অবজেক্ট আসলো, তারপরে কি আসবে, এই যে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল আসলো। আচ্ছা, তারপর কি আসবে, এই যে বিটা আছে, বি আসবে। এখন আমার প্যাসিভে তো কি হয়ে যাবে, এটা V1টা V3 হয়ে যাবে, তাহলে এই আইএনজিটা উঠে যাবে না, তাহলে আইএনজি কি আসবে, বিইং হয়ে যাবে,
সেটা ভার্বের সামনে আসবে, তারপর V3, তারপর একটা বাই, তারপর কি বসবে সাবজেক্ট। দেখেন একদম একই নিয়ম, এই অবজেক্টটা সামনে আসলো, তারপর শ্যাল বা উইল, শ্যাল বি অথবা উইল বি এখানে বসলো, তারপরে এই যে ভার্বের সাথে যে আইএনজি আছে এই আইএনজিটাকে যখন আমি তুলে দিতে যাব তখন আমার এই আইএনজিটা এখানে বসলো। আচ্ছা, আইএনজি আসলো ভার্বের আগে, এই ভার্বটা কি হয়ে গেল, পাস্ট পার্টিসিপল হয়ে গেল, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে কি বসলো সাবজেক্ট। আমি যদি একটা উদাহরণ দেখি যে I will be writing a letter, কি লিখলাম, I will be writing a letter। আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাক্টিভে আছে তাই না, এটাকে অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে গেলে তাহলে এই অবজেক্টটা সামনে আসবে, তাহলে এ লেটার। আচ্ছা, এ লেটার গেল, তারপরে সাহায্যকারী ভার্ব এখানে উইল বি আছে না, তাহলে সাহায্যকারী ভার্বটা উইল বি থাকবে, তাহলে এ লেটার উইল বি। এখন এই যে রাইটের সঙ্গে একটা আইএনজি আছে, এই আইএনজিটাকে তুলে দিতে গেলে কী হিসাবে বসবে, বিইং হিসাবে, তাহলে এ লেটার উইল বি বিইং, তারপরে রাইট কি হয়ে যাবে, রাইটেন হয়ে যাবে। আপনার একটু আগেই বললাম, কি বললাম যে হচ্ছে এই যখন আমরা প্যাসিভ করব তখন ভার্বটা কি হয়ে যাবে, V3, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সে টেন্সই হোক এইটা পাস্ট পার্টিসিপল হবেই, তারপরে প্রিপোজিশন হিসাবে একটা বাই বসবে, তারপরে অবজেক্টের জায়গায় আয়ের পরিবর্তে কি বসবে, মি, কারণ আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে কি হইল, এ লেটার উইল বি বিইং রাইটেন বাই মি। আচ্ছা, কারো সমস্যা আছে একটু বলেন তো, কারো সমস্যা আছে? আচ্ছা, আমাদের আর জাস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিট হইলে আমরা টেন্সটা শেষ করে দিয়ে আমরা আরেকটা ক্লাস নিব, বুঝছেন। আজকে হচ্ছে সোমবার, তাহলে বুধবারে আরেকটা ক্লাস নিলে আমাদের ভয়েস শেষ হয়ে যাবে, বুধবারে আরেকটা ক্লাস নিলে আমাদের কি হয়ে যাবে, ভয়েস শেষ হয়ে যাবে, তারপরে আমরা পারফেক্ট পড়ব। ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্স গঠন কি, তো আমরা যদি গঠনটা দেখি, দেখেন, আচ্ছা আপনারা একটু গঠনটা লেখেন তো, এতক্ষণ তো অনেকগুলো পারফেক্ট পড়াইলাম, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি হবে, কেউ লিখতে পারবেন যারা ক্লাসটা দেখতেছেন, কেউ লিখতে পারবেন? ফিউচার টেন্সের গঠন একটু হেল্প করি, প্রথমে কি বসবে, সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট বসলো, তারপরে কি, ফিউচার টেন্স থাকলে অবশ্যই সেখানে কি থাকবে, শ্যাল অথবা উইল থাকবে, ফিউচার টেন্স মানে অথবা শ্যাল অথবা উইল সেখানে থাকতেই হবে। তারপরে কি বসাবেন, শ্যাল অথবা উইল, প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপর থাকবে কি, শ্যাল অথবা উইল। আচ্ছা, এই যে পারফেক্ট টেন্স তার মানে এইখানে কি থাকবে, একটা হ্যাভ থাকবে, সাবজেক্ট শ্যাল উইল যোগ হ্যাভ, তারপর কি থাকবে, V3, তারপর অবজেক্ট। দেখেন পারফেক্ট টেন্স মানে এখানে কি থাকবে, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সাহায্যকারী ভার্ব হিসেবে কি থাকবে, শ্যাল অথবা উইল হ্যাভ, তাহলে এটা হবে হয় শ্যাল হ্যাভ না হলে উইল হ্যাভ। দেখেন আমরা এখন নর্মালি উইলটা বেশি ব্যবহার করি, প্রেফার করি, শ্যালের থেকে উইলটা বেশি আমরা ব্যবহার করি সব ক্ষেত্রেই, শ্যালের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, উইল ব্যবহার করি। এখন এইটার যদি আমি প্যাসিভ করতে চাই, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে প্রথমে কি হবে, অবজেক্টটা সামনে আসবে, অবজেক্ট, তারপরে এই যে শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আচ্ছা, এখন এই যে আমরা এতক্ষণ থেকে আমরা শিখলাম পারফেক্ট থাকলে একটা জিনিস উড়ে এসে জুড়ে বসে, বলুন তো সেই জিনিসটা কি, আচ্ছা বি হবে না, সাদিয়া জাহান। আচ্ছা দেখেন, এই পর্যন্ত আগেই পড়ছিলাম, অবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাথে একটা হ্যাভ, তারপরে একটা উড়ে এসে জুড়ে জিনিস বসে, সেটা হচ্ছে বিন।
দেখেন যখনই আমরা পারফেক্ট পড়েছি, পারফেক্ট মানে এখানে কি থাকবে, বিন থাকবে। পারফেক্ট মানে কি, বিনটা কি করবে, উড়ে এসে জুড়ে বসবে। তারপরে কি বসবে, তারপরে V3, তারপরে বসবে একটা বাই, তারপরে বসবে হচ্ছে সাবজেক্ট। বুঝতে পেরেছেন? একটু মানে ফিউচারগুলো একটু কঠিন আছে, একটু মানে সবগুলোই তো একই, যেমন এই যে গঠন একই, কিন্তু ফিউচারেরটা একটু জটিল মনে হয়, কারণ শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গঠন। যেমন আমি যদি একটু বলি আবার, তাহলে প্রথমে এই অবজেক্টটা কি সাবজেক্ট হিসাবে আসলো, তারপরে এই যে শ্যাল উইল হ্যাভ, এইটা তো আমাদের কি অ্যাক্টিভের গঠন, এই যে শ্যাল উইল হ্যাভ, ঠিক আছে। তারপরে V3, এখন এই মাঝখানে একটা বিন উড়ে এসে জুড়ে বসে। দেখেন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট পড়ছি, প্রেজেন্ট পারফেক্টেও কিন্তু বিনটা উড়ে এসে জুড়ে বসছে, পাস্ট পারফেক্টেও কিন্তু এই বিনটা উড়ে এসে জুড়ে বসছে, ফিউচার টেন্সে, ফিউচার পারফেক্টেও এই বিনটা উড়ে এসে জুড়ে বসে। অর্থাৎ আপনি পারফেক্ট টেন্স মানে এখানে একটা বিন বসবে, সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মধ্যে এখানে কি বসে, একটা বিন আমার এক্সট্রাভাবে লিখতে হবে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তারপর বাই, তারপর সাবজেক্ট। কে যেন একটু ভুল লিখছিলেন তখন, আচ্ছা কে যেন বুঝতে পারছেন, যারা একটু ভুল লিখেছিলেন তারা বুঝতে পেরেছেন কি হবে। আচ্ছা, একটা বাক্য লিখলাম, হি উইল হ্যাভ বিটেন বাই পুলিশ। বলি না যে তুই পুলিশের মার খাবি, তার মানে কি বুঝাই যে সে ভবিষ্যতে পুলিশের মার খেতে পারে। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের বিষয় না, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এটাকে আমরা প্যাসিভ কীভাবে করব। তাহলে হি উইল হ্যাভ, দেখেন এই উইল হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, বিটেন, এই যে বিট, এই বিটের হচ্ছে পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হচ্ছে বিটেন, তারপর বাই, সরি আচ্ছা বাইয়ের পরিবর্তে দা দিতে পারি, হি উইল হ্যাভ বিটেন দ্য পুলিশ। আচ্ছা ঠিক আছে, এখন এই যে দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসাবে বসলো। তারপরে এই যে উইল হ্যাভ কি আমাদের এখানে সাহায্যকারী ভার্ব, উইল হ্যাভ লিখলাম। তারপরে এই যে মাঝখানে একটা বিন কি আসবে, উড়ে এসে জুড়ে বসার মতো বিন, তারপরে এই বিটেনই থাকবে, তারপরে একটা বাই বসবে, তারপরে এই যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সেটা বসলো। একদম ইজি, দ্য পুলিশ উইল হ্যাভ বিন বিটেন বাই হিম। তাহলে এটা ছিল আমাদের কি মূল হচ্ছে যে ভয়েস চেঞ্জের এটা। আচ্ছা এমনি স্যার, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে ক্লাসে যেটা ছিলাম টেন্স ভিত্তিক, মূলত আমরা যে 9টা পড়লাম এই 9টার মাধ্যমে আমাদের এই যে টেন্স ভিত্তিক যে ভয়েস চেঞ্জগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা সমাধান করা শিখে গেলাম। আপনাদের কাজ হচ্ছে আপনারা এই 9টা নিয়ম খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, খাতায় লিখে লিখে কী করবেন, প্র্যাকটিস করবেন। ক্লাসটা দেখবেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন যে কীভাবে কী হইল, এবং সাহায্যকারী ভার্বগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আর আমাদের টেন্স ভিত্তিক শেষ, এরপরেও হচ্ছে আরেকটা ক্লাস লাগবে, আরও কিছু এক্সেপশনাল আছে এবং কিছু হচ্ছে রিফ্লেক্সিভ বা কোয়াজি ভার্ব, এগুলো কিছু আছে, আমরা সেগুলো হচ্ছে আলোচনা করব। নেক্সট ক্লাস হবে আমাদের বুধবারে। তো বুধবারে আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে ভয়েসটা শেষ করে দিব। তো ভয়েসের পর ন্যারেশন আছে, আরও কিছু বিষয় আছে, তো দেখা যাবে যে আমাদের মোটামুটি আর 5টা 6টা ক্লাস করলে ইংরেজি মোটামুটি শেষ, যদিও ইংরেজি আমাদের খুব বেশি পড়া লাগেনি। তো ইংরেজি শেষ হবে, এবং ইংরেজি শেষ হইলে আমরা হচ্ছে বাংলা বা হচ্ছে সাধারণ জ্ঞান যে অংশগুলো আছে আমরা মোটামুটি সবগুলোই দ্রুত শেষ করার চেষ্টা করব। আর সমাজকর্মীতে যারা আবেদন করেছেন তারা সেভাবে পড়াশোনা করেন। আপাতত বই কেনার প্রয়োজন নেই, কারণ সমাজকর্মীর জন্য স্পেশাল কোনো বই বাজারে নাই। বিগত সালের প্রশ্নগুলো দেখেন, হ্যান্ড নোটগুলো পড়েন, তাহলে মোটামুটি এগুলো পড়লেই কিন্তু হবে। বিসিএস এর প্রশ্ন ব্যাংকগুলো দেখতে হবে, বাকি 3টি টেন্স লাগবে না। সাদিয়া হুসাইন, বাকি 3টি টেন্স লাগবে না, যেটা লাগবে না হুদাই পড়ায় আপনার লাভ নাই, অনেক জটিল করে। তো ভয়েসের বাকি অংশটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নিব।
আর যারা আবেদন করবেন, পরীক্ষা দিবেন, দ্রুত আবেদনটা করে ফেলেন, কারণ এইটা হচ্ছে উপযুক্ত সময়। আবেদন করার উপযুক্ত সময় হচ্ছে একদম মাঝামাঝি সময়। 2 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 23 তারিখে শেষ হবে। তো 10 থেকে 15 তারিখ এইটা মোটামুটি পারফেক্ট সময়, দ্রুত আবেদন শেষ করে ফেলেন। আর একের অধিক পোস্টে আবেদন করা যায়। আপনারা যারা ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন তারা অফিস সহায়ক পোস্টে আবেদন করতে পারেন। যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তারা হচ্ছে সহকারীতে, অফিস সহকারীতে আবেদন করতে পারেন। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি।